ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া কোড এক্সাম 2024-এর যে নোটিফিকেশানটা বেরিয়েছে বিভিন্ন পোস্টের, যেখানে হচ্ছে গিয়ে তোমার এলডিসি বা হচ্ছে গিয়ে আরও অন্যান্য পোস্ট আছে, সেগুলোতে যে এক্সামটা হবে সেখানে হচ্ছে গিয়ে তোমার জানো মোড অফ এক্সাম আমি দেখাচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অনেকগুলো পোস্ট আছে। তার মধ্যে এখানে দেখো ফেজ ওয়ান হচ্ছে 100 মার্কসের পরীক্ষা হবে। এই 100 মার্কসের মধ্যে দেখো তোমার হচ্ছে 50টা কোশ্চেন হবে, 50 মাল্টিপল চয়েস কোশ্চেন্স ইন জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর ইচ কোশ্চেন ক্যারিং 2 মার্কস, মানে হচ্ছে 50টা কোশ্চেন থাকবে 2 মার্ক করে, টোটাল 100 মার্কের পরীক্ষা। সেখানে হচ্ছে গিয়ে 1 মার্ক শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, মানে হচ্ছে গিয়ে তোমার একটা ভুল করলে কিন্তু পুরো 1 মার্ক কাটা যাবে, কিন্তু এখানে প্রায় দুটো ভুলে এক মার্ক কাটা যাবে। সেই জন্য তোমরা ঠিক করে এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের খুব ব্যাপার আছে। যেখানে আমরা ইন জেনারেল দেখি ধরো 4টে ভুল করলে 1 মার্ক কাটা যায়, কিন্তু এখানে একটা ভুল করলেই 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে? সেই জন্য বি সিরিয়াস। আর সেক্ষেত্রে হয়তো তোমার একটা কোশ্চেনের জন্য একটাই 1 মার্কসই থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের ভালো করে খেয়াল করে রাখতে হবে যে এখানে হচ্ছে কি দেখো প্রতিটা কোশ্চেন ঠিক করলে 2 মার্ক পাবে, কিন্তু একটা যদি ভুল করো নেগেটিভ মার্কিং 1 হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য বি সিরিয়াস। আর কোশ্চেন হবে দেখো 60 মিনিটের পরীক্ষা হবে, 50টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সেই জন্য তোমাকে দেখো এইখানে আমার টোটাল কোশ্চেন ব্রেকআপ কিন্তু আমি খুঁজে পেলাম না। তোমরা যদি জানো কেউ কমেন্টে অবশ্যই জানিও। যেখানে হচ্ছে কি কটা জেনারেল ইংলিশের কোশ্চেন থাকবে, বা নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স বা লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কটা কোশ্চেন থাকবে আমি বুঝতে পারছি না। সেই জন্য আমি একটা 25 কোশ্চেনের সেট নিয়ে এসেছি। সেখানে ম্যাথস ম্যাক্সিমাম রেখেছি 20 কোশ্চেন, আর হচ্ছে গিয়ে 5 কোশ্চেন হচ্ছে গিয়ে ফ্রম রিজনিংটা তোমরা পারো মোটামুটি, কিছু ব্যাপার নেই। কীরকম টাইপের আসতে পারে আমি 5টা মতো রেখেছি। তোমরা এই ক্লাসটা পুরোটা দেখো, যারা পরীক্ষাটা দেবে, ইভেন যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা ফলো করো। ওকে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? ঠিক আছে, দেখো এখানে হচ্ছে কি তোমার টাইম দেওয়া আছে একজনের, এর টাইম দেওয়া আছে, কিন্তু বি কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। দেখো এফিসিয়েন্সি কিন্তু দেওয়া আছে, বি বলেছে এর চেয়ে 60% বেশি দক্ষ, মানে হচ্ছে কি এফিসিয়েন্সি রেশিও এখানে আমরা পেয়ে যাব। এফিসিয়েন্সি রেশিও A/B কত হবে না, হচ্ছে গিয়ে দেখো বলেছে বি এর চেয়ে 60% বেশি দক্ষ। যদি ধরো 100 ইউনিট হয় তাহলে বি হবে 160 ইউনিট। তাহলে অ্যাকচুয়ালি এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও দাঁড়ালো কত? 0 কাটলো, 2 কাটলে 2 5 10, 2 8 16, তাহলে 5:8। এবার মনে রাখবে এফিসিয়েন্সি রেশিও যা হবে টাইম রেশিও তার ঠিক উল্টো হবে। তাহলে টাইম রেশিও A/B কত হবে না, হচ্ছে গিয়ে তোমার 8:5। ওকে, এবার দেখো এর টাইম বলেছিল 12 দিন, তাহলে এই 8 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 12, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার 8 ইউনিট মানে হচ্ছে গিয়ে 12 ডে, তাহলে 5 ইউনিট মানে কত? ঠিক আছে, তাহলে এত ইন্টু 5 বাই হচ্ছে গিয়ে 8। দেখো কাটাকাটি করে 4 2 8, 4 3 12, তাহলে 15/2 মানে হচ্ছে গিয়ে 7.5 দিন, মানে অপশান এ অ্যান্সার। ওকে, তাহলে এইখানে আমাদের জিনিসটা প্রথমে এফিসিয়েন্সি রেশিও পেলাম, সেখান থেকে টাইম রেশিও তার উল্টো করে পেয়ে গেলাম। এবার একজনের টাইম দেওয়া আছে আর একজনের টাইম বের করে নিলাম। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? ঠিক আছে, তাহলে প্রথমে আমাকে জানতে হবে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলাটা। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এত ইন্টু 16 ইন্টু 18, এটা হয়ে গেল তোমার কি না, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। বলেছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের, তাহলে এইটাই হবে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দাঁড়ালো? A²। সেই A² মানেই হচ্ছে কি এইটা, তাহলে 2 9 18। তাহলে দেখো এইটা
থেকে যদি আমরা এখান থেকে এর ভ্যালু বের করি কত হবে, দেখো 16-এর জন্য 4 আসবে, 9-এর জন্য 3, তাহলে 4 3 12, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমরা পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। এবার হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে 4a হচ্ছে গিয়ে পরিসীমা, তাহলে 12 4 48 48 সেন্টিমিটার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 কি বলে যায়, বলে যে নির্দিষ্ট তারিখ ডিউ ডেটের আগে ইলেকট্রিক বিল জমা দিলে, এটা আমরা সবাই জানি, দেখবে ই পেমেন্ট করলে হচ্ছে গিয়ে তোমার, বা ডিউ ডেটের আগে দিলে এত টাকা দিতে হয়, হ্যাঁ ডিউ ডেটের পরে দিলে এত টাকা দিতে হয়, এরকম একটা ছাড় পাওয়া যায় ডিউ ডেটের আগে দিলে। তাহলে এখানে বলেছে সেইটা হচ্ছে গিয়ে 5% ছাড় দেয়। একজন ব্যক্তি নির্দিষ্ট তারিখের আগে ইলেকট্রিক বিল জমা দিয়ে 20 টাকা ছাড় পেল, তাহলে ওই ব্যক্তির ইলেকট্রিক বিলের পরিমাণ কত ছিল, মানে অ্যাকচুয়ালি 5 টাকা যদি ছাড় পায় তাহলে টোটাল তার ইলেকট্রিক বিল কত ছিল, 100 টাকা ছিল, ঠিক আছে। তাহলে 20 টাকা যদি ছাড় পায় তাহলে তার ইলেকট্রিক বিল কত ছিল সেটা বের করতাম। তাহলে এইটা দেখো 5 ইন্টু কত করলে 20 হয়, 5 ইন্টু 4 করলে 20 হয়, তাহলে 100 ইন্টু 4 করে দাও, তাহলে হচ্ছে কি তার ইলেকট্রিক বিল কত ছিল না 400 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে একজন পুলিশ 200 মিটার দূরে একটি চোরকে দেখতে পায়। পুলিশটি চোরটিকে ধাওয়া করে, চোরটিও দৌড়তে শুরু করে। যদি চোরটির গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং পুলিশটির গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হলে চোরটি পুলিশটি তাকে ধরার আগে অবধি কতটা দৌড়েছিল, ঠিক আছে। আচ্ছা দেখো, তারা হচ্ছে গিয়ে মানে চোরটা ধরো এইরকম পজিশনে আছে 200, এইখানে হচ্ছে গিয়ে ধরো থিপ, ঠিক আছে, এই পয়েন্টে আছে, আর এইখানে ধরো পুলিশটা এইখানটায় আছে, ঠিক আছে। এই ডিস্টেন্সটা বলেছে কত, 200 মিটার। ওকে, এবার মানে এখন স্থির অবস্থায় আছে দুজন, এবার চোরটাকে পুলিশটা দেখতে পেয়েছে, দুজনকে দেখতে পেয়েছে, এবার চোরটাও দৌড়াচ্ছে আর পুলিশটা তাকে ধাওয়া করছে, ঠিক আছে। এবার যেহেতু দেখো পুলিশটার গতিবেগ বেশি, তাহলে পুলিশটা একটা সময় চোরকে ধরে ফেলবে, ঠিক আছে। তাহলে দেখ প্রথমে এই যে ডিফারেন্স তাদের মধ্যে যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা যখনই 0 হয়ে যাবে তখন হচ্ছে কি চোরটাকে পুলিশটা ধরে ফেলবে। তাহলে এই ডিস্টেন্সটা যেতে, এই 200 মিটার যেতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে, আর সেই সময়ে চোরটা কতটা অতিক্রম করেছে সেটাই হবে গিয়ে আমাদের অ্যান্সার বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই 200 মিটার যেতে, ঠিক আছে, তাহলে এই 200 মিটার ডিস্টেন্স কভার করতে তাদের কত সময় লেগেছে সেইটা আমরা দেখে নিই। দেখো চোরের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, পুলিশের গতিবেগ হচ্ছে গিয়ে 12 কিলোমিটার পার আওয়ার, তাহলে এদের হচ্ছে গিয়ে তাহলে রিলেটিভ ভেলোসিটির ম্যাটার আসবে, একই দিকে যেহেতু দৌড়াচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে 200 মিটার বাই রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে বড়টা মাইনাস ছোটোটা, মানে হচ্ছে গিয়ে 2 কিলোমিটার পার আওয়ার। এটা দেখো মিটারে ছিল 200 মিটার, আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাহলে একে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে ইন্টু 5/18টা উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। তাহলে এত সেকেন্ড লাগবে, হ্যাঁ, পুলিশটার চোরটাকে ধরতে, ঠিক আছে। তাহলে 5 2 10 হলে একটা শূন্য বাদ দিল, তাহলে হচ্ছে কি 18 2 36, মানে 360 সেকেন্ড। ওকে, 360 সেকেন্ড পরে হ্যাঁ চোরটাকে পুলিশটা ধরে নেবে। তাহলে এই 360 সেকেন্ডে চোরটা কতটা দৌড়েছে সেটাই হবে কি তোমার অ্যান্সার। তাহলে আমাদের কি মানে ফর্মুলা কি, ডিস্ট্যান্স ইকুয়ালস টু কি, স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে গিয়ে তোমার তার কত 10, কিন্তু সেটা কিলোমিটার পার আওয়ারে আছে চোরটা, তাহলে ইন্টু 5/18 করে নাও, মিটার পার সেকেন্ডে হয়ে গেল, ইন্টু হচ্ছে গিয়ে এটা হয়ে গেলে তোমার কি স্পিড ইন্টু টাইম মানে 360 সেকেন্ড। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। 18 2 36 মানে 20, 20 5 100 মানে হচ্ছে কি 1000 মিটার। তাহলে 1000 মিটার দৌড়াবে বা 1 কিলোমিটার দৌড়াবে, দেখো 1000 মিটার আছে অপশান ডিতে। ব্যাস, সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে একটি ক্লাসে 44 জন ছাত্রছাত্রীর গড় ওজন 51 কেজি। যদি শিক্ষক মহাশয়ের ওজন যোগ করা হয় তবে গড় ওজন হয় 51.2 কেজি। শিক্ষক মহাশয়ের ওজন কত হবে? জাস্ট কিছুই নেই, দেখো শিক্ষক মহাশয়ের ওজন দেখো প্রতিটা ছাত্রছাত্রীর থেকে অবভিয়াসলি বেশি হবে, সেই জন্য সেই বেশি ওয়েটটা সবার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, সেই জন্য দেখো এভারেজটা বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে শিক্ষক মহাশয়ের ওজন কত হবে না, আগে যে এভারেজটা ছিল 51 তো থাকবেই, ঠিক আছে, প্লাস দেখো এখানে 44 জন আগে ছিল,
প্লাস একজন, 45 জন হচ্ছে গিয়ে টোটাল হয়ে গেল বর্তমানে, তাদের দেখো 0.2 করে বেড়েছে, তাহলে ইন্টু 0.2, ব্যাস এটাই হবে গিয়ে তোমার শিক্ষকের ওজন। দেখো কত হচ্ছে, 45 2 হচ্ছে গিয়ে 90, মানে 9 কেজি বাড়বে, ঠিক আছে, 9 কে 10 মানে হচ্ছে কি 60 কেজি। তাহলে শিক্ষক মহাশয়ের ওজন হচ্ছে 60 কেজি, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি চিড়িয়াখানায় কিছু হরিণ আর কিছু ময়ূর আছে, সংখ্যায় তারা একত্রে 40, তাদের পাগুলির যোগফল 100, চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে। খুব সোজা কোশ্চেন, কিচ্ছু নেই, এটা আমরা মিক্সার এলিগেশন বা হচ্ছে লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করে করব। দেখো এইদিকে ধরো আমরা হরিণ মানে ডিয়ার, আর এইদিকে হচ্ছে কি ধরো পিকক। ওকে, এবার দেখো টোটাল তাদের সংখ্যা বলেছে 40টা ছিল, টোটাল প্রাণী আর কি, হরিণ আর ময়ূর মিলিয়ে। তাহলে সবগুলোই যদি ডিয়ার হতো তাহলে কতগুলো পা হতো, দেখো 4টে করে পা, তাহলে হচ্ছে গিয়ে 40 × 4 4 4 16 160টা পা হতো। আর সবগুলো যদি ময়ূর হতো তাহলে 2টো করে পা, মানে 80টা পা হতো। কিন্তু আছে অ্যাকচুয়ালি কত, 100টা পা, ব্যাস। এবারে তুমি এখানে বসিয়ে দাও, এবার কোনাকুনি ডিফারেন্স বের করে, রেশিও বের করে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ডিয়ার আর নাম্বার অফ পিককের রেশিও পেয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমার এদিকে 20 হচ্ছে আর এদিকে হচ্ছে গিয়ে 60, মানে হচ্ছে গিয়ে 1:3, তাহলে ডিয়ার টু পিকক হচ্ছে গিয়ে 1:3, ঠিক আছে। তাহলে তোমার কী চেয়েছিল, কতগুলো ময়ূর আছে, ঠিক আছে, ময়ূর মানে হচ্ছে গিয়ে 3 ইউনিট, তাহলে টোটাল 3 একে 4 ইউনিট, সেই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 40টা প্রাণী, তাহলে হচ্ছে কি 3 ইউনিটের ভ্যালু বুঝতেই পারছো কত, 30টা হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলেছে 100টি সংখ্যার গড় হিসাব করে এলো 40, কিন্তু তারপরে দেখা গেলো 25-এর পরিবর্তে 52 নেওয়া হয়েছে, মানে জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে আর কি, ডিজিট দুটো 25-এর পরিবর্তে 52 নিয়ে হয়েছে। তাহলে আসল গড় হলো কত, দেখো অ্যাকচুয়ালি দেখা গেল 25-এর পরিবর্তে 52 নেওয়া হয়েছে, মানে কি বেশি নেওয়া হয়ে গেছিল, ঠিক আছে। তাহলে সেইটা কমে যাবে, ঠিক আছে, সেইটা কত বেশি নেওয়া হয়েছিল দেখো, তাহলে 52 থেকে তুমি 25 বাদ দিয়ে দাও, মানে কত হচ্ছে 12 থেকে 5 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কত 4 থেকে 2 গেলে 2, তাহলে 27 কি বেশি নেওয়া হয়ে গেছিলো। তাহলে টোটাল এভারেজ কত এসেছিল প্রথমে, হচ্ছে গিয়ে 40, তাহলে এই 40 থেকে এই যে বেশি এইটা হচ্ছে গিয়ে, তাহলে 27/100 এইটা বাদ চলে যাবে, যা হবে সেটা হবে গিয়ে আসল গড়। কারণ কি 27 বেশি নেওয়া হয়েছিল, প্রতিটার হচ্ছে কি দেখো 27/100 মানে 0.27 করে বেশি নেওয়া হয়ে গেছিলো এভারেজ, ঠিক আছে। তাহলে ব্যাস সেটা থেকে বাদ দিয়ে দাও, মানে 40 মাইনাস হচ্ছে 27 মানে হচ্ছে গিয়ে 39 দশমিক কত হবে 39.73 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, বলেছে কোনো রম্বসের বাহুর দৈর্ঘ্য 20% কমালে ক্ষেত্রফল কত % কমবে। কিছু নেই, খুব ইজি কোশ্চেন। দেখো যদি বাহু হচ্ছে কি দেখো 20% কমেছে, তাহলে ক্ষেত্রফল মনে রাখবে, বাহু যদি সাপোজ হয়, ক্ষেত্রফল আমাদের বর্গক্ষেত্র যদি ভাবো তাহলে কি হয়, এ স্কোয়ার হয়। দেখো সাইড এ একবার হলে এখানে হচ্ছে কি দুবার, তাহলে হচ্ছে সাকসেসিভ 20% দুবার কমালে যা হবে, টোটাল যত % কমবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে কত % কমবে, মানে x% হচ্ছে গিয়ে ডিক্রিজ, মানে x% প্লাস হচ্ছে x%, এই দুটোর সাকসেসিভ ডিক্রিজ কত হবে সেটা হবে তোমার অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি কি অ্যান্সার x + x মাইনাস, মানে আমাদের যে ফর্মুলা আছে যেটা আমরা যারা আমার পার্সেন্টেজ চ্যাপ্টারের মানে যে সুবীর দাস স্যারের মাদ বই যে আছে সেখান থেকে যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা করেছি ওটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিও, সেখানে আমি এই সব ফর্মুলাগুলো ডিসকাস করেছি, ঠিক আছে। সেখানে যদি ধরো x% আর y% কমে, তাহলে মোটের উপর কত % কমে না x + y মাইনাস xy/100% কমে। তাহলে এখানে দেখো দুটো এক্স আর ওয়াই সেম, তাহলে হচ্ছে কি 20 + 20 মাইনাস 20 × 20/100, ব্যাস সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে 4 20 20 40 মাইনাস 4 মানে 36% ক্ষেত্রফল কমবে, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, বলেছে যদি 6টি লেবু 5 টাকায় কিনে 5টি লেবু 6 টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত। জাস্ট কিছুই নেই, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো জাস্ট মানে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে 6
5 5 6 এইরকম টাইপের যখনই কোশ্চেন আছে তখন এইরকম করে লিখে নেবে। 6টি লেবু হচ্ছে গিয়ে কত না হচ্ছে 5 টাকায় কিনেছে, আবার হচ্ছে গিয়ে 5টা লেবু 6 টাকায় বিক্রি করেছে। এবারে তোমরা কি করবে, কোনাকুনি গুণ করবে, ঠিক আছে। এবার কেনা দামের সঙ্গে গুণ করে যে গুণফলটা পাচ্ছ, এটা দেখো কি 6টি লেবু 5 টাকায় কিনেছিল, তাহলে কেনা দামের সঙ্গে গুণ করে গুণফল যেটা পাচ্ছ সেটা হয়ে গেল সিপি, ঠিক আছে। সিপি হচ্ছে 25 টাকা হয়ে গেল। আর হচ্ছে কি বিক্রি দামের সঙ্গে গুণ করে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য, তাহলে হচ্ছে 36 টাকা হয়ে গেল। তাহলে হচ্ছে কি তুমি সিপি পেয়ে গেছো, এসপি পেয়ে গেছো, কোনো একটা জিনিসের সাপোজ সিপি পেয়েছো, এসপি পেয়েছো, তাহলে লাভ বের করতে কোনো প্রবলেম নেই। তাহলে লাভ কত হবে দেখো, 36 - 25 মানে 11/25 এত ইন্টু 100, তাহলে 25 4 100, তাহলে 11 4 44% লাভ। ওকে, মানে অপশান বি অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন, কিন্তু কম্পিটিটিভ এক্সামে আমি যে কটা কোশ্চেন নিয়েছি এখানে এইরকম টাইপেরই কোশ্চেন কিন্তু বারবার রেগুলার ফিরে আসে, ঠিক আছে। সেই জন্য তোমরা ক্লাসটা মন দিয়ে ভালো করে দেখো, ঠিক আছে, আর এইগুলো প্র্যাকটিস করো এইরকম টাইপের কোশ্চেনগুলো। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে না, একজন ঝাড়ুদার একটি চুক্তিতে নিযুক্ত হলো যে সে যেদিন কাজ করবে সেদিনের সে 50 টাকা মজুরি পাবে, কিন্তু সে যেদিন অনুপস্থিত থাকবে সেদিন মজুরি তো পাবেই না, বরং তাকে 10 টাকা জরিমানা দিতে হবে। 30 দিন পর সে 1140 টাকা মানে 1140 টাকা পেল, তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল। এটাও আমরা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে করব, ঠিক আছে। এই যে একটু আগে আমরা হরিণ আর ওই ময়ূরের অঙ্কটা করলাম, জাস্ট ওইভাবে দেখো সে প্রেজেন্ট ছিল আর হচ্ছে অ্যাবসেন্ট ছিল, ধরে নিলাম। প্রেজেন্ট হচ্ছে গিয়ে সে যদি 30 দিনে 30 দিন প্রেজেন্ট থাকতো তাহলে সে 50 টাকা করে 3 5 15 মানে হচ্ছে গিয়ে 150 টাকা, সরি 1500 টাকা পেত। আর যদি সে সব দিনই অ্যাবসেন্ট হতো তাহলে অ্যাকচুয়ালি তাকে মাইনাস কত 30 10 300 টাকা তাকে জরিমানা দিতে হতো, কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে কত 1140 টাকা। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে, হ্যাঁ কোনাকুনি ডিফারেন্স বের করে, কিন্তু বারবার কথাটা মনে রাখবে, ডিফারেন্স মানে বড়টা মাইনাস ছোটোটা। ওকে, ডিফারেন্স মানে বড়টা মাইনাস ছোটোটা, আর বিয়োগ মানে হচ্ছে গিয়ে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, কথাটা কিন্তু আলাদা। ডিফারেন্স আর বিয়োগ কিন্তু এক জিনিস নয়, এটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা থেকে এটা বাদ দিলে তোমার হচ্ছে গিয়ে 140 মানে এদিকে আরও 60 হলে 1200 হয়ে গেল, আর ওইদিকে 300, তাহলে হচ্ছে গিয়ে 360, আর এদিকে হচ্ছে গিয়ে এটা মাইনাস এইটা মানে অ্যাকচুয়ালি এর সঙ্গে যোগ হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে 1100 1200 মানে 1100 আর 300 মানে হচ্ছে 1440 হয়ে যাবে। ব্যাস, এবারে রেশিও বের করো, করলে হচ্ছে গিয়ে কদিন প্রেজেন্ট ছিল কদিন অ্যাবসেন্ট ছিল তার রেশিও পেয়ে যাবে। তাহলে 0 0 কাটো, তারপরে হচ্ছে গিয়ে 36 3 নাকি 3 না 4 4 6 24 4 3 12, হ্যাঁ তাহলে হচ্ছে 1:4, ঠিক আছে। তাহলে 4:1, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 30 দিন, তাহলে হচ্ছে গিয়ে 4 একে 5 ইউনিট, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 30 দিন, ঠিক আছে। তাহলে সে কতদিন অনুপস্থিত ছিল, তাহলে 1 ইউনিটের ভ্যালু যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। 5 × 6 করলে দেখো 30 হচ্ছে, তাহলে 1 × 6 মানে হচ্ছে গিয়ে 6 দিন, 6 দিন সে অনুপস্থিত ছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, বলেছে একটি কাজ এ 12 দিনে, বি 18 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটি বি কত দিনে বাকি কাজটি বি শেষ করে, সমস্ত কাজটি শেষ হতে কতদিন লাগবে। এটা কিন্তু আমি খুব একটা শর্ট ট্রিক বলবো, প্রথমে আমরা বেসিক ওয়েতে করি, তারপর আমি একটা শর্ট ট্রিক বলবো, সেইটা কিন্তু জাস্ট এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে ধরো কাজ শেষ হওয়ার 3 দিন আগে একজন চলে গেল বা 2 দিন আগে একজন চলে গেল, তখন কীরকম জাস্ট এইভাবে হলে ওই শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা বেসিক ওয়েতে দেখো, বি অ্যাকচুয়ালি কি পুরো শেষ দিন পর্যন্ত কাজ করেছে, মানে ধরলাম আমরা এক্স দিনে কাজটা শেষ হয়েছে, তাহলে বি হচ্ছে পুরো এক্স দিন কাজ করেছে, তাহলে সে কত অংশ করেছে x/18 অংশ। আর এ দেখো 3 দিন আগে চলে গেছে, মানে x-3 দিন কাজ করেছে তাহলে এ করেছে x-3/12 অংশ, তাহলে এই দুটো মিলে হচ্ছে কি টোটাল 1 অংশ কাজ। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে এক্সের ভ্যালু যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে,
তাহলে এটা গেল বেসিক ওয়েতে, ঠিক আছে। আর শর্টকাট ওয়েতে, আচ্ছা এটা থেকে আমরা অ্যান্সারটা বের করে নিই আগে কত হচ্ছে। দেখো 18 আর 12 এদের এলসিএম কত। এবার বলি শোনো, এলসিএম বের করা বা এইচসিএফ বের করা শর্টকাট নিয়ম কিন্তু আমি এলসিএম এইচসিএফ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথস যে সুবিদ দাস ম্যাথ বই, সেই বই থেকে আমরা করিয়ে রেখেছি আমি, সেটা তোমরা ক্লাসটা দেখে নেবে কিন্তু। ওকে, তাহলে এখানে দেখো বুঝতেই পারছো 18 আর হচ্ছে গিয়ে 12 এদের এলসিএম হচ্ছে গিয়ে 36। তাহলে হচ্ছে 12 3 এ 36 মানে 3x মাইনাস 3 3 এ 9 প্লাস হচ্ছে 18 2 এ 36 2x ইকুয়াল টু 36। তাহলে হচ্ছে গিয়ে তোমার 5x ইকুয়াল টু 9 6 15 45। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5 9 45 9 দিন। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা গেলো বেসিক ওয়েতে। এবারে দেখো এটাকে জাস্ট শর্টকাট নিয়ম বলি। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ধরো এ 12 দিনে কাজটা করে, বি হচ্ছে 18 দিনে কাজটা করে, তাহলে দুজনে মিলে কাজটা কত দিনে করবে আমরা কি জানি, দুটোর গুণ বাই দুটোর যোগ, ঠিক আছে। দুটোর গুণ বাই দুটোর যোগ মানে হচ্ছে গিয়ে 12 ইন্টু 18 বাই হচ্ছে গিয়ে 12 প্লাস 18 এরকম করি, তো 12 প্লাস 18 এরকম করি, এটার ফর্মুলা। কিন্তু এখানে যেহেতু এ 3 দিন আগে চলে গেছে, সেই জন্য এখানে একটা জিনিস চেঞ্জ হবে কি না, সেই 12 সঙ্গে 3টা যোগ হয়ে যাবে, এত ইন্টু 18 বাই হচ্ছে গিয়ে 12 প্লাস 18, নিচে কিন্তু 12 প্লাস 18ই হবে, মনে রাখবে, ঠিক আছে। একটু চেঞ্জ দেখো, এইটা যে 3 দিন আগে ছেড়ে চলে গেছে তার সঙ্গে 3 যোগ হয়ে গেল, তার সময়ের সঙ্গে 3 যোগ হয়ে গেল, এরপরে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার, এটা হচ্ছে গিয়ে 15 ইন্টু 18 বাই হচ্ছে গিয়ে 12 আর 18 কত হচ্ছে গিয়ে তোমার 30, তাই তো। তাহলে হচ্ছে গিয়ে 15 2 এ 30, তাহলে 2 9 18, দেখো 9 দিন আমাদের আগেই বেরিয়েছিল না, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশান বি। তাহলে এই ট্রিকটা তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, বা মনে রেখো, তাহলে অনেক কম সময়ে হয়ে যাবে। নাহলে এটা লসাগু করে সিম্পলিফাই করতে অনেক সময় চলে যায়, ঠিক আছে। এরপরে এসি কোশ্চেন নাম্বার 12, কী বলেছে না, বলেছে কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা। এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার আমিও করে রেখেছি, সেখানে দেখবে এর একটা ফর্মুলা আছে, কি না হচ্ছে কি 2 বছরের ক্ষেত্রে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া থাকে আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে, তাহলে ফর্মুলা কি, সাম বা আসল ইকুয়াল টু কি না হচ্ছে কি ডিফারেন্স ইন্টু 100 বাই আর এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে এখানে 25 ইন্টু 100 বাই আর মানে 100 বাই 5 মানে 5 20 100, 20 স্কোয়ার মানে হচ্ছে কি 400, তাহলে 25 4 100 মানে হচ্ছে কি 10,000 টাকা হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, কী বলেছে, বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায়, স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ কত, ঠিক আছে। আচ্ছা, তোমার দেখো এখানে আমরা প্রতিকূলে দেখো ডাউন স্ট্রিম রেট আপ স্ট্রিম রেট যে কনসেপ্টটা তোমরা আশা করি সবার আছে, যদি না আছে দেখো প্রতিকূলে গতিবেগ মানে কি না হচ্ছে গিয়ে নৌকার স্থির জলে নৌকার বেগ মানে হচ্ছে গিয়ে 30, এখানে কত দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার, 30 কিলোমিটার পার আওয়ার মাইনাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ, সাপোজ আমরা ওয়াই কিলোমিটার ধরলাম, তাহলে স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কি না স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এখানে দেখো 45 মিনিটে 12 কিলোমিটার, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 45 মিনিটে হচ্ছে গিয়ে 12 কিলোমিটার, তাহলে হচ্ছে গিয়ে 60 মিনিটে কতটা যায় সেইটা বের করতে হবে, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ হবে। দেখো 45 মানে অ্যাকচুয়ালি দেখো তোমার যদি 15 হয়, তাহলে সাপোজ এখানে 15 ইউনিট বের করে নাও, তাহলে 15 কত হবে, 45 যদি 12 হয় তাহলে 15 কত হবে না হচ্ছে গিয়ে 4, কারণ কি 15 3 45 হয়ে গেছে, আর দেখো 4 3 12, ঠিক আছে। এবার এই আমার 60 মিনিটে কত বের করে নাও, ঠিক আছে, তাহলে ইন্টু 15 4 60 হচ্ছে, আর হচ্ছে গিয়ে 4 4 16 হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে স্রোতের প্রতিকূলে গতিবেগ কত না হচ্ছে কি 16, ব্যাস এখান থেকে সিম্পলিফাই করলে ওয়াইয়ের ভ্যালু যেটা হবে সেটাই হচ্ছে নদীর স্রোতের বেগ, ঠিক আছে। না হলে এটাকে দেখো তোমার হচ্ছে গিয়ে 12 কিলোমিটার বাই হচ্ছে গিয়ে এটাকে ইয়ে করে নাও
45 মিনিটকে 1 ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলে 45 বাই হচ্ছে গিয়ে 60, ঠিক আছে, 45 মিনিট তার ঘন্টায় বের করবে, তাহলে বাই 60 করে দাও, মানে 12 × 60 বাই হচ্ছে গিয়ে 45 আর কি, ঠিক আছে। তাহলে 15 4 60, 15 3 45, 3 4 12, এইভাবেও বের করতে পারো, বা আমি এইভাবে করলাম, এইভাবেও বের করতে পারো। এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি মুখের কনসেপ্ট আর কি, ঠিক আছে। না পারলে তোমরা এইভাবে করে নেবে, ওকে। তাহলে এইখান থেকে দেখো তোমার ওয়াইয়ের ভ্যালুটা, ওয়াইটা এদিকে চলে আসবে, তাহলে 30 - 16 মানে হচ্ছে গিয়ে 14 কিলোমিটার পার আওয়ার হবে গিয়ে নদীর স্রোতের বেগ, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14, কি বলেছে না, এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি তিনি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রয় করত, তবে 18% লাভ হতো, ঠিক আছে। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো খুব ইজি কোশ্চেন, হ্যাঁ, দেখতে অনেক বড়, হ্যাঁ, কনসেপ্টটা মনে রাখো। দেখো 10% ক্ষতি মানে -10% লাভে, মানে -10%-এ সে বিক্রি করেছিল প্রথমে, কিন্তু পরে সে 18% লাভে বিক্রি করছে, ঠিক আছে। তাতে এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য বেড়েছে কত না, হচ্ছে গিয়ে দেখো কত পার্সেন্ট বেড়েছে। অ্যাকচুয়ালি তোমার প্রথমে আসবে -10% থেকে 18%, এদের ডিফারেন্স কত? 28%। এই 28% বাড়ানো হয়েছে, ঠিক আছে। সেই অ্যাকচুয়ালি এই 28%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5,600 টাকা, ঠিক আছে। এবার দেখো চেয়েছে কি না, দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য। দেখো সবসময় কোনো জিনিসের সিপি হচ্ছে গিয়ে 100%। এবার যদি 20% লাভ, তাহলে এসপি কত হবে না, হচ্ছে কি ইন টার্মস অফ পার্সেন্টেজ, তাহলে 120% হবে। তাহলে 120%-এর ভ্যালু বের করো, যেটা সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। এখানে আবার ক্রয় মূল্য বের করতে যেও না, তারপরে আবার 120% লাভে বিক্রি, অনেক দুটো স্টেপ করার কোনো দরকার নেই এখানে। তাহলে 20%-এর ভ্যালু দেখছি 5,600 টাকা, তাহলে হচ্ছে কি 120%-এর ভ্যালু কত, বুঝতেই পারছো। 28 ইন্টু দেখো 200 করলে হচ্ছে গিয়ে 5,600 হয়ে যাচ্ছে, তাহলে 120 ইন্টু 200 মানে হচ্ছে গিয়ে তোমার 24,000 হবে, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে এসি কোশ্চেন নাম্বার 15, কি বলেছে দেখো, বলছে এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালান। প্রতি 7 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট বিশ্রাম নেন। তিনি 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবেন? কিছুই নেই, দেখো ইজি কোশ্চেন। প্রথমে হচ্ছে গিয়ে আমরা সাপোজ যদি সে মানে বিশ্রাম না নেয়, তাহলে হচ্ছে কি তার 90 কিলোমিটার যেতে 18 কিলোমিটার বেগে, তাহলে তার টাইম কত লাগবে তোমার 90 বাই হচ্ছে গিয়ে 18, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 5 আওয়ার লাগবে, ঠিক আছে। এবারে দেখো টোটাল হচ্ছে 90 কিলোমিটার যাবে, ঠিক আছে। বলে যে 7 কিলোমিটার অন্তর অন্তর হচ্ছে সে 6 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে কতবার বিশ্রাম নেন সেটা আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 12 × 7 = 84, ঠিক আছে। তাহলে 12 × 7 করলে হচ্ছে কি 84, আর 12 × 8 = 96, 90 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সে 12 বার হচ্ছে গিয়ে বিশ্রাম নেবে, ওকে। তাহলে 12 বারে হচ্ছে গিয়ে 6 মিনিট করে, 12 × 6 হচ্ছে গিয়ে 72 মিনিট, মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে টোটাল টাইম হবে এর সঙ্গে 1 ঘন্টা 12 মিনিট, মানে হচ্ছে গিয়ে তোমার 6 ঘন্টা 12 মিনিট, মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে, এক অসাধু বিক্রেতা জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 10% করে ঠকায়। তার মোট লাভের হার কত? মানে জাস্ট 10% সাকসেসিভ দুবার ইনক্রিজ হবে, একবার কিনতে গিয়ে 10% লাভ করছে, আবার হচ্ছে কি বিক্রি করতেও সে 10% লাভ করছে। তাহলে আলটিমেটলি কী হবে না, হচ্ছে কি 10 + 10 + 10 × 10/100, ওকে। মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে 21%, 21%, মানে হচ্ছে গিয়ে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 17, কি বলেছে না, বলেছে এক ব্যক্তি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে এত টাকা সুদ পেল, তার আসলের পরিমাণ কত? ঠিক আছে, এটা দেখো তোমার কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন, কিন্তু বেসিক ওয়েতে করতে গেলে আমাদের কি করতে হবে আমি সেটা আগে বলি, তারপরে আমি আমার প্রসেসে করাবো, ঠিক আছে। দেখো বেসিক ওয়েতে করতে হলে আমাদের অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল, মানে সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে 2 বছরে অ্যামাউন্ট কত হবে সেইটা বের করতে হবে, কিন্তু আমাদের আসল তো জানা নেই, ঠিক আছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি তোমার 8% হারে,
ঠিক আছে, মানে সেই অ্যামাউন্ট বের করতে হবে, অনেক ব্যাপার হচ্ছে, মানে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট ইকুয়াল টু এই ফর্মুলাটা আমরা যদি ইউজ করে করি, অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে প্রিন্সিপাল বের করব, সেখান থেকে মানে অ্যাকচুয়ালি অ্যামাউন্ট এইটা মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু হবে গিয়ে তোমার 83.20, ঠিক আছে, করে সেখান থেকে প্রিন্সিপালের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। সেই জন্য কি করবে দেখো, অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদ মানে কি, সাকসেসিভ ইনক্রিজ আমরা যে পার্সেন্টেজ চ্যাপ্টারে পড়ি, এটাও সেই জিনিস। দেখো 8% হারে চক্রবৃদ্ধি সুদ কি হবে, যদি ধরো সাপোজ সিম্পল ইন্টারেস্ট হতো, 2 বছরে কত পার্সেন্ট সিম্পল ইন্টারেস্ট পেতে, 2 ইন্টু 8 মানে হচ্ছে কি 16% ইন্টারেস্ট পেতে টোটাল, মানে প্রিন্সিপালের 16% ইন্টারেস্ট পেতে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই 8%-এর হচ্ছে 2 বছরের দুবারের সাকসেসিভ ইনক্রিজ যা হবে তত পার্সেন্ট সুদ তুমি টোটাল 2 বছরে পাবে। মানে অ্যাকচুয়ালি সেখানে আমরা আগের ফর্মুলাটা ইউজ করব, আগের অঙ্কটাতে যেটা করলাম 8 + 8 + 8 ইন্টু 8/100, ঠিক আছে, কারণ কি সুদের উপর সুদ হয়, সেই জন্য এইটা এক্সট্রা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা যোগ করলে কত হচ্ছে সেইটা দেখো, 16 আর এখানে 64, মানে হচ্ছে গিয়ে টোটাল সে কত ইন্টারেস্ট পাবে, 16.64%। এত পার্সেন্ট সে অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। সিম্পল ইন্টারেস্ট হলে শুধু 16% পেত। তাহলে এই 16.64% মানেই হচ্ছে গিয়ে এত টাকা। তাহলে সুদ বলেছে না, আর আসলটা আমরা সবসময় জানি 100%। তাহলে দিস ইকুয়ালস টু হচ্ছে 83.20 এত টাকা। ওকে, তাহলে হচ্ছে কি তোমার আসল চেয়েছে, মানে হচ্ছে কি 100%-এর ভ্যালু কত, বেশ সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এই পয়েন্ট তুলে দাও, এই পয়েন্ট তুলে দাও, ঠিক আছে, তাহলে এত ইন্টু 100 করে দাও, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 1664, ব্যাস। এবারে দেখো সম্ভবত 5-এ, হ্যাঁ 16 5-এ এত ইন্টু 5 করলে দেখো চলে আসবে, কারণ 5 আর 20 শূন্য হাতে 2, 5 6 30, 2 32 2 হাতে 3, 5 6 30, 3 33 3, আর 5 একে 5, 5 3 8, দেখো মিলে যাচ্ছে। তাহলে আমাদের আসল পেয়ে গেলাম 500 টাকা। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। এইটা বেসিক প্রসেসে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে কিন্তু ভোর হয়ে যাবে তোমার, তাও অঙ্ক শেষ হবে না। ঠিক আছে, একই মাথা মানে একটা প্রেশার থাকে পরীক্ষা হলে, সেই জন্য আমি দেখবে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটাও করিয়েছি, ঠিক আছে, সেইটা তোমরা পারলে দেখে নিও। ঠিক আছে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 18। কী বলেছে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন স্থির একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে স্থান দুটির দূরত্ব কত? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। দেখো এর একটা ফর্মুলা আছে, যদি দুটো ট্রেনের স্পিড দেওয়া থাকে এবং তাদের সময়ের পার্থক্য দেওয়া থাকে, তাহলে দুটো স্থানের দূরত্ব কত না, ডিস্ট্যান্স ইকুয়াল টু স্পিড s1 ইন্টু s2 বাই হচ্ছে গিয়ে s1 মাইনাস s2 ইন্টু ডিফারেন্স অফ টাইম। ঠিক আছে, এটা আওয়ার্সে দেওয়া আছে, তাহলে তুমি 1.5 করে দাও বা 3/2 করে দাও, যে কোনো একটা। 1.5 না, 3/2 করে দাও। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে মানে এইটাকে আমরা একটা যেহেতু ফর্মুলা বলছি, তাহলে এটা এখানে লিখবে ডিফারেন্স অফ টাইম। ওকে, এই হচ্ছে গিয়ে ফর্মুলায় বসিয়ে দাও এই ফর্মুলায়। তাহলে হচ্ছে গিয়ে স্পিড দুটো মানে হচ্ছে গিয়ে 40 ইন্টু 60 বাই নিচে হচ্ছে গিয়ে 20, দুটো ডিফারেন্স যেহেতু 60 আর 40-এর ডিফারেন্স 20, ইন্টু হচ্ছে গিয়ে 3/2। ঠিক আছে, 20 2 40, 2 গেল 6 3 18, 180 কিলোমিটার। তাহলে হচ্ছে কি স্থান দুটির দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কী বলেছে দেখো, বলছে অ্যালজেব্রার কোশ্চেন, x + y + z = 9, x² + y² + z² = 31, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? প্রথমত দেখো এইটার ফর্মুলা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এইটার ফর্মুলা মানে যেটা চেয়েছে, মানে এই যে x³ + y³
প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এইটার ফর্মুলা আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ব্যাস, এই ফর্মুলাটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এইটা তো পেয়ে যাব, তাহলে এইটা ইকুয়াল টু 9 লিখে দিলাম। এইটার ভ্যালু তোমাকে বের করতে হবে। এইটার ভ্যালু দেখো, এইটা তো তোমার 31 হবে, 31 মাইনাস এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এইটার হেল্প নিয়ে বের করতে পারবো। কারণ কি, এইটাকে যদি আমরা হোল স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে কি হবে, জাস্ট এক্স প্লাস ওয়াই প্লাস জেড এতর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, ঠিক আছে? এবার এইটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, বসিয়ে দেবো। তাহলে এটা 9 9 81 আর এইটা হচ্ছে গিয়ে মাইনাস 31 করে নাও ইকুয়াল টু 2 ইন্টু দিস, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে 50। তাহলে অ্যাকচুয়ালি তোমার এই যে এইটার ভ্যালু দাঁড়ালো কত, 50, তোমার 50/2 হয়ে যাবে, মানে হচ্ছে কি তোমার 25 হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো এখানে তুমি 25 বসিয়ে দাও। ওকে, তাহলে হচ্ছে কি তোমার কত হচ্ছে 5 আর 6 6 9 6 54, মানে 54 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কী বলেছে, বলেছি পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:1। তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর? দেখো, কিচ্ছু নেই, খুব ইজি জিনিস। বেসিক ওয়েতে করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, না হলে বেসিক ওয়েতে করতে পারো, না হলে আমি একটা প্রসেস শেখাচ্ছি সেটাও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, বেসিক ওয়েটা প্রথমে আমি করাই, ঠিক আছে? দেখো বর্তমান বয়স, তাহলে তোমাকে ধরে নিতে হবে পিতার বয়স হচ্ছে 7x আর পুত্রের বয়স হচ্ছে গিয়ে তোমার কত, শুধু x। এবার 5 বছর পর বলেছে, তাহলে এর সঙ্গে 5 অ্যাড করে দাও, বাই হচ্ছে গিয়ে তোমার x প্লাস 5, সেই অনুপাত কত দাঁড়াবে বলেছে 4/1, ঠিক আছে? তাহলে এইখান থেকে তুমি এবার তাদের বর্তমান বয়সের পার্থক্য মানে হচ্ছে গিয়ে এই যে 7x মাইনাস এক্স, মানে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে 6x, 6x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে 7x আর এদিকে 4x, মানে আলটিমেটলি 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে দেখো এইখানে 5 আছে, এইখানে 5 আছে, এখানেও সাইন্স প্লাস আছে, এখানেও প্লাস আছে। তাহলে কি করবে না, জাস্ট এই দুটো আগে বিয়োগ করে নাও, 4 থেকে 1 3, 3 5 15। ওকে, তাহলে অ্যাকচুয়ালি তোমার 3x এর ভ্যালু হচ্ছে গিয়ে 15। এবার আমাদের দরকার কি 6 ইউনিট, মানে 6x। তাহলে 6x এর ভ্যালু একবারে বেরিয়ে যাবে কত না 30। তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে গিয়ে 30 বছর, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এটা হচ্ছে বেসিক ওয়েতে করবে। আর একটা কথা বলি, অনেকে কি করবে, এখান থেকে x বের করবে, তারপর পিতার বয়স বের করবে, পুত্রের বয়স বের করবে, তারপর বিয়োগ করবে পিতার বয়স থেকে পুত্রের বয়স, তারপর আসবে 30। তা করবে না, ঠিক আছে? পরীক্ষা হলে যত তুমি কম সময়, জানোই তো তোমার দেখতেই পাচ্ছ 50টা কোশ্চেন, ঠিক আছে? মাত্র 1 ঘন্টা টাইম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি টাইম ব্রেকআপ যদি করো তাহলে দেখছো একটা ম্যাথ করতে কত সময় লাগবে। সেই জন্য অযথা টাইম নষ্ট করা যাবে না। এই যে আমি এত কিছু লিখছি, লিখে করছি তোমাদের বোঝানোর জন্যই, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোমাকে 3 ভাগ মাথায় 1 ভাগ খাতায়, এই থিওরি মেনে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে। আদারওয়াইজ কিন্তু সব কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে না। ওকে, তাহলে এই গেল। আর আমি যে প্রসেসটা বলছিলাম, দেখো তোমার এইখানে বর্তমান বয়সের অনুপাত কত, 7:1 আছে, আর হচ্ছে গিয়ে তাদের পার্থক্য কত, এখানে 6। আবার দেখো 5 বছর পরে 4:1, সেখানে পার্থক্য কত না হচ্ছে গিয়ে তোমার 3। হ্যাঁ, এবার দেখো যতদিন তার বাবা আর ছেলে বেঁচে থাকবে তাদের বয়সের পার্থক্যটা কিন্তু সবসময় সেম হবে। তাহলে এখানে দেখো 6 আছে, এখানে 3 আছে,
ঠিক আছে, তাহলে একে তুমি 2 দিয়ে, এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে দাও, আর এই একে কিছু করার দরকার নেই, ইন্টু 1 করে দাও, তাহলে ইকুয়াল টু 7:1, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 4/8:2 হয়ে গেল। এবার দেখো এখানেও পার্থক্য কত 6, এখানেও পার্থক্য 6, ঠিক আছে। এবারে দেখো 7 থেকে 8 1 ইউনিট বেড়েছে, এরও 1 থেকে 2 1 ইউনিট বেড়েছে, তাহলে এই যে 1 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু এই যে বলেছে না 5 বছর পর, তাহলে বর্তমান বয়সের অনুপাত 7:1, 5 বছর পর বয়সের অনুপাত দেখো 8:2, মানে 1 ইউনিট করে দুজনেরই বেড়েছে, 7 থেকে 8 হয়েছে, 1 থেকে 2 হয়েছে, তাহলে এই 1 প্লাস 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 5 বছর, 5 ইয়ার্স। এবার হচ্ছে কি তাদের বয়সের পার্থক্য চেয়েছিল, তাহলে আমাদের এই যে 6 ইউনিট, এই যে পার্থক্য আমরা সেম করে দিয়েছি না, পার্থক্য 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে, 6 ইউনিট মানে 6 5 30 বছর। এইভাবেও করতে পারো, এটাও একটা প্রসেস, ঠিক আছে। এই গেল আমি 20 কোশ্চেন ম্যাথস থেকে নিয়েছিলাম, ঠিক আছে, আর 5 কোশ্চেন রিজনিং থেকে নিয়েছি, কারণ রিজনিং তোমরা সবাই জানো পারবে, হ্যাঁ, সেখানে তাও আমি 5টে কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে না, যদি ঘড়িতে 6:15 সময় মিনিটের কাঁটা নর্থ ইস্টের দিকে থাকে, তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। জাস্ট তুমি এমনি প্রিন্সিপাল ডিরেকশন ভাবো, সবসময় তোমার খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ, আর তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল, মানে খাতার উপরের দিকটা আর তোমার ডান হাত যে দিক সেদিক হচ্ছে ইস্ট, এই দুটোর দিক মনে রাখো, ঠিক আছে। তাহলে ব্যাস, তাহলে বাকি দুটো এদিকে হচ্ছে ওয়েস্ট হয়ে গেল। এবার বলেছে 6:15 সময়, মানে এই যদি আমাদের ঘড়ি হয় 6:15, মানে হচ্ছে গিয়ে তোমার ঘন্টার কাঁটাটা এই 6-এর দিকে মানে নিচের দিকে থাকবে, আর মিনিটের কাঁটাটা হচ্ছে 15-15 দিকে থাকবে, তাই তো। তাহলে 6:15 হলো। এবার হচ্ছে গিয়ে বলেছে কি না, মিনিটের কাঁটা নর্থ ইস্টের দিকে থাকে, অ্যাকচুয়ালি কি ইস্টের দিকে থাকে, সেইটাকে বলছে, হ্যাঁ, মানে ইস্ট ডিরেকশানটা নর্থ ইস্ট বলছে, মানে এই রকম এই দিকে বলছে মিনিটের কাঁটাটা, মানে কি 45 ডিগ্রি তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তবে গিয়ে যে ডিরেকশানটার অরিজিনাল যে ডিরেকশান আমাদের ঘড়ির কাঁটা এরকম যদি থাকে 6:15 সময় এরকমই থাকবে, সেটা দেখো যে ডিরেকশান কথা বলেছে সেটা হচ্ছে কি আমরা কি করে পাচ্ছি 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করে পাচ্ছি, তাহলে তুমি ঘন্টার কাঁটাটাকেও 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও, ঠিক আছে। মানে হচ্ছে কি তোমার এই সাউথটা এই দিকে চলে আসবে এইখানে, মানে হচ্ছে সাউথ ইস্ট হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 22, খুব ভালো কোশ্চেন, দেখো কি বলেছে, যদি 21 মে 2007 বৃহস্পতিবার হয়, তাহলে 21 মে 2011 কী বার ছিল, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, দেখো তোমার এখানে মে মাস, ঠিক আছে, ধরো এই বছর যদি মে মাসের মানে এখানে 2007-এর মে মাসের 21 তারিখ যদি বৃহস্পতিবার হয়, তাহলে 2008-এর মে মাসের 21 তারিখ কী বার হবে। এমনি যদি অর্ডিনারি ইয়ার হয় তাহলে 1 বছর করে যোগ হয়, ঠিক আছে, মানে সরি 1 বছর বলছি, 1 দিন করে যোগ হয়ে যায়, তাহলে বৃহস্পতিবার আছে, তাহলে পরের বছর অর্ডিনারি ইয়ার হলে শুক্রবার হবে, ঠিক আছে। বাট দেখো তোমার এই তাহলে 7 থেকে 11 পর্যন্ত, 7 থেকে 11, তাহলে 8, 9, 10, 11, 4 বছর হচ্ছে, ঠিক আছে। তাহলে এই বৃহস্পতিবারের সঙ্গে 4 দিন অ্যাড করব, প্লাস আরও 1 দিন হবে, কারণ কি লিপ ইয়ার আছে 2008, সেখানে অ্যাকচুয়ালি 2 দিন অ্যাড হয়ে যাবে, কারণ কি তোমার 29 দিন হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির 29 দিন হয়ে যাবে 2008 সালে, সেই জন্য 4 + 1, মানে এমনি নর্মাল ইয়ার আমার 4 বছর 4 দিন বাড়বে, আর একটা লিপ ইয়ারের জন্য আরও একটা এক্সট্রা ডে বাড়বে, তাহলে টোটাল এই বৃহস্পতিবার +5 করলে যে দিন আসছে সেটাই হবে তোমার আনসার। বৃহস্পতিবার 5 করতে পারো, অথবা -2 করতে পারো, +5 যা করলে যা অ্যান্সার হবে, -2 করলেও সেই একই দিন হবে, তাহলে হচ্ছে কি বৃহস্পতিবার থেকে 2 দিন যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে কি কী হবে তোমার মঙ্গলবার, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, বলেছে অরুণ বলল, এটা দেখো ব্লাড রিলেশনের কোশ্চেন, অরুণ বলল দীপকের মা হলো
আমার বাবার স্ত্রীর মা, তাহলে দীপক কিভাবে অরুণের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে খুব মাথা ঠান্ডা করে করতে হয়, ঠিক আছে, কিন্তু তার একটা ট্রিক আছে, ঠিক আছে। অনেকে এই কোশ্চেন মানে পরীক্ষা হলে পাজেলড হয়ে ছেড়ে দিয়ে চলে আসে বা ভুল করে চলে আসে, ঠিক আছে। জাস্ট নিয়মটা কি না, যে বলছে তাকে, তার জায়গায় তাকে তুমি নিজেকে কল্পনা করে নাও, মানে তুমিই বলছো এরকম ভেবে নাও, ঠিক আছে। তাহলে অরুণ বলছে, তাহলে নিজেকে কল্পনা করে নাও তুমি অরুণ, ওকে। এবার বলছে শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো, শেষ দিক থেকে ছোট। আমার বাবার স্ত্রীর মা, এইটুকু নাও। আমার বাবার স্ত্রীর মা মানে হচ্ছে গিয়ে তুমি অরুণ, তোমার বাবার স্ত্রীর মানে তোমার মায়ের মা, মানে হচ্ছে কি তোমার কি দিদিমা, হ্যাঁ, মায়ের মা যে, হ্যাঁ। এবার দীপকের মা হলো তোমার মায়ের মা, তাহলে দীপক অ্যাকচুয়ালি কি তোমার মামা হচ্ছে, ঠিক আছে। দীপকের মা হচ্ছে গিয়ে তোমার মামা হচ্ছে, দীপক হচ্ছে তোমার মামা হচ্ছে। তাহলে দীপক কিভাবে অরুণের সঙ্গে সম্পর্কিত, তাহলে হচ্ছে গিয়ে তোমার দীপক কিভাবে অরুণের সঙ্গে সম্পর্কিত, তাহলে হচ্ছে মামা মানে মায়ের ভাই। দেখো অপশান ডি হবে তোমার অ্যান্সার, ওকে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 24। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার সিরিজ প্লাস হচ্ছে লেটার সিরিজ দুটো কম্বাইন্ড করে দেওয়া কোশ্চেন। এখানে তুমি নাম্বারগুলো প্রথমে খেয়াল করো। প্রথমে আছে শেষে দেখো 5, তারপরে 7, মানে 2 যোগ হয়েছে 7 2 9, 2 11, তাহলে 12 13, লাস্টে 13 হবে, ঠিক আছে। তাহলে এইটা তো তোমার হবেই না, কারণ এখানে শেষে নাম্বার নেই, তাহলে এটা তো প্রথমেই বাদ চলে গেল। তারপরে শেষে 13 হবে, মানে এইটা আর এইটা, তাহলে এখানে 15 আছে, তাহলে অপশান সিও এলিমিনেট হয়ে গেল। এবারে প্রথমটা দেখো এখানে এন আছে আর এখানে ও আছে, তাহলে তুমি প্রথমটা চেক করো ডাব্লু, তারপরে ইউ। ডাব্লু মানে পজিশন ভ্যালু ভাবো 23 23, ঠিক আছে। তারপরে ইউ মানে 21, মানে 2 কমেছে, আবার 19, এস মানে 19, তাহলে হচ্ছে কি 2 কমেছে, 19 থেকে 2 17 হয়েছে, দেখো কিউ, তাহলে 17 থেকে 2 কমাও মানে 15 মানে ও দিয়ে স্টার্ট হবে, ও দিয়ে কোনটা আছে, তাহলে অপশান ডি, ব্যাস এটাই অ্যান্সার। আর মাঝখানেরটা চেক করার দরকার নেই, ওকে, কারণ এইখানে প্রথমে তো এন আছে, এটা তো হবেই না, ব্যাস পড়ে থাকলো একটা, এটাই হবে অ্যান্সার। এইখানে একটা কথা বলি যে প্রতিটা লেটার্সের পজিশন ভ্যালু, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের সিরিয়াস কন্টেন্ডার হও তাহলে অবভিয়াসলি তোমাকে এগুলো ঠোঁটস্থ রাখতে হবে, কি না পজিশন ভ্যালু অফ ইংলিশ অ্যালফাবেট প্লাস অপোজিট লেটার, ওকে, অপোজিট লেটার, এই দুটো জিনিস তোমাকে ঠোঁটস্থ রাখতে হবে। সেই জন্য তোমরা, আমি খুব ইজি ওয়েতে কী করে মনে রাখতে হয় এগুলোর পজিশন ভ্যালু বা অপোজিট লেটার আমি একটা ভিডিও করে রেখেছি, সেইটা তোমরা অবভিয়াসলি দেখে নেবে, ঠিক আছে। আর দেখে ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিও, ঠিক আছে। কি না হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট বলে আমি একটা ভিডিও করে রেখেছি, ঠিক আছে। সেইটা তোমরা দেখে নিও, ওকে। তাহলে দেখবে আর এই পজিশন ভ্যালু বা হচ্ছে অপোজিট লেটার নিয়ে আর তোমার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, অনেকে লিখে করো, হাত গুনে করো, অনেক টাইম চলে যায়, ওইভাবে কোনো করার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে, যদি কোনো বিশেষ কোডে বেঙ্গলি ইকুয়াল টু দিস হয়, হিন্দি ইকুয়াল টু 25 হয়, তবে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কী হবে। একটু খেয়াল করো, এখানে হচ্ছে 49 আর এখানে 25। 49 মানে আমরা কি বুঝি, 7 স্কোয়ার, আর 25 মানে কি বুঝি, হচ্ছে 5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, এইখানে দেখো কটা লেটার আছে, 1 2 3 4 5, 5টা লেটার আছে, তাহলে নাম্বার অফ লেটারের স্কোয়ার করে দিয়েছে। এখানেও কি 7টা লেটার আছে, 4 3 7, হ্যাঁ, এখানেও নাম্বার লেটার 7 আছে, তাহলে 7 স্কোয়ার করে দিয়েছে। তাহলে এখানে আবার নাম্বার অফ লেটার যতগুলো আছে তার স্কোয়ার করে দেবো, অ্যান্সার হবে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 স্কোয়ার হবে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে 64, মানে অপশান সি অ্যান্সার, ওকে। তাহলে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি, যদি তুমি সিরিয়াস কন্টেন্ডার হও, প্রিপারেশান নাও, তাহলে অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখছো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, ওকে।
ভালো থাকবে, বাই।